আজকের ইন্ডিয়ান পলিটি বা ভারতীয় সংবিধান ক্লাসে আমরা যে টপিকটা ডিসকাস করা শুরু করব অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, বা যেটাকে ইংলিশে আমরা বলতে পারি ডিপিএসপি। ডিপিএসপির ফুল ফর্ম কি? ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। এর সঙ্গে আমরা একই সঙ্গে আলোচনা করে নেব মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস সম্পর্কে। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, ভালো করে বোঝো, ছোট্ট টপিক, একদিন আমাদের শেষ করতেই হবে। দেখো, এটা আলোচনা শুরু করার সঙ্গে আগে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে এই নির্দেশক কিন্তু ধারণাটা কিভাবে এসছে। বলা যাবে, আমি তোমাদের একটা নোট পাঠিয়েছিলাম, সেই নোটে আমি উল্লেখ করেই দিয়েছিলাম যে কোন অংশে কি রয়েছে। বলা যাবে এই ডিপিএসপি, ডিপিএসপি একটু ফুল ফর্ম লিখে নাও। ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ডাইরেক্টিভ প্রিন্সিপালস, প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ভারতীয় সংবিধানের কোন অংশে বর্তমান? কে বলবে? আমি কিন্তু নোটে লেখানো আছে, আমার যে 2 নম্বর নোটটা দেওয়া আছে সেই 2 নম্বর নোটে কিন্তু আমি উল্লেখ করেই দিয়েছি, 1 2 3 4 একটা ছক করে লেখা আছে, দেখে হলেও বলা উচিত এই ডিপিএসপি সংবিধানের কোন অধ্যায় বা অংশে বর্ণিত রয়েছে। রিম্পা বলতে তৃতীয় পারবে? অংশ। শুনতে পেলাম না, কে কি এটা বললে? সুদর্শন কিছু একটা বললে তৃতীয় অংশ। না, চতুর্থ অংশ, চতুর্থ অংশ। নোট ডাউন করে নাও, চতুর্থ অংশ, চতুর্থ অধ্যায় বা চতুর্থ অংশ। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ অধ্যায় বা চতুর্থ অংশের মধ্যে কিন্তু বর্ণিত রয়েছে, হ্যাঁ কি না? এবার গুরুত্বপূর্ণ, এই চতুর্থ অংশের মধ্যে যে বর্ণিত রয়েছে এর মধ্যে কত নম্বর থেকে কত নম্বর ধারা? দেখো, আগের আমি যে টপিকটা শেষ করেছিলাম, আগের চ্যাপ্টারটা কি ছিল? তৃতীয় অধ্যায় কি ছিল? মৌলিক অধিকার। মৌলিক অধিকার শেষ হয়েছে কত নম্বর ধারা পর্যন্ত? কে বলবে? মৌলিক অধিকার শেষ হয়েছে কত নম্বর ধারা পর্যন্ত? 35। 32 পর্যন্ত শেষ হয়ে 32, হ্যাঁ কি না? এখানে দেখা যাচ্ছে, এখানে খুব ইম্পর্টেন্ট, যে চতুর্থ অংশে 36 থেকে 51, ভালো করে শোনো, 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে কে উল্লেখিত রয়েছে? এই ডিপিএসপি গুলি উল্লেখিত রয়েছে। 36 থেকে 51 মধ্যে ডিপিএসপি উল্লেখিত রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভালো করে নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ। ডিপিএসপি উল্লেখ রয়েছে কোথায়? ডিপিএসপি উল্লেখ রয়েছে এই 36 থেকে, নোট ডাউন করো একবার, ভালো করে নোট ডাউন করে নাও, যে 36 থেকে, মোছা হয়ে গেল আমার ভুল করে, 51 নম্বর ধারা। আমি প্রত্যেকটা ধারা আজকে বলবো, ভালো করে ডিটেলস আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ। এরপর যেটা নেক্সট আমাদের জানার দরকার, খুব ইম্পর্টেন্ট, যে এই এই যে 36 থেকে 51 নম্বর ধারা পড়লাম, ডিপিএসপি উল্লেখ রয়েছে, এই এই ব্যাপারটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? উৎস কোন দেশ থেকে? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আয়ারল্যান্ড। আমি উৎসর জায়গায় বলাই হয়ে গেছিল, আয়ারল্যান্ড থেকে ডিপিএসপি ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে, হ্যাঁ কি না? এবার যেটা গুরুত্বপূর্ণ, আয়ারল্যান্ড আবার কোন দেশ থেকে নিয়েছে? আয়ারল্যান্ড আবার স্পেন থেকে এই ডিপিএসপি ধারণাটা নিয়েছে। আর এই আয়ারল্যান্ড থেকে ভারতীয় সংবিধানে আমাদের এই উৎস হিসাবে ভারত গ্রহণ করা হয়েছে। তাহলে বোঝা গেল, এটা মাথায় রেখো, ডাব্লিউবিসিএস এ কোশ্চেন আসে যে আয়ারল্যান্ড ডিপিএসপি ধারণা কোন দেশ থেকে নিয়েছে? আয়ারল্যান্ড নিয়েছে স্পেন থেকে, ভারত নিয়েছে আয়ারল্যান্ড থেকে। বোঝা গেছে? এস অর নো? কোনো অসুবিধা নেই? চলো, খুব গুরুত্বপূর্ণ। এবার আমাদের জানার দরকার যে এই যে নীতিগুলি, এর স্পেশাল ফিচার্স কি, বৈশিষ্ট্য কি? এর কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের ইম্পর্টেন্ট। বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্ট 1 নম্বর লিখতে পারো, এটা হচ্ছে নন জাস্টিকেবল। ওকে, মানে কি? লিখে নাও আগে, নন জাস্টিসেবল কথার অর্থ কি? কি কি মনে হয়? জাস্টিসেবল কথার অর্থ কি? অর্থাৎ যে নির্দেশাত্মক নীতিগুলি বলা আছে, এগুলি যদি কোনো ক্ষেত্রে অমান্য হয় বা দেশীয় প্রশাসন যদি এগুলোকে মানতে অস্বীকার করে, তাহলে বিচারের জন্য আদালতের কাছে দ্বারস্থ হওয়া যাবে না। তাহলে এটা নন জাস্টিসিয়েবল। ওকে, এই যে 36 থেকে 51 ধারা আমরা পড়বো, ভালো করে পড়ে নেবে, দেখবে সহজ কঠিন, মানে সহজই, কঠিন কিছু নয়। তবে এটা মনে রাখা প্রয়োজন যে এইগুলি সম্পূর্ণভাবে নন জাস্টিসিয়েবল। অসুবিধা নেই, হ্যাঁ কি না? চলো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। এরপরে আমার যেটা জানার দরকার, যে এর এই যে আরেকটা বৈশিষ্ট্য যেটা গুরুত্বপূর্ণ, যে নির্দেশাত্মক নীতি সাপ্রু কমিটির প্রতিবেদন অনুসারে কিছু সংযোজন করা হয়েছে। লিখে নাও, কোশ্চেন আসে এটা।
সাপ্রু কমিটির সাপ্রু কমিটির সুপারিশ অনুযায়ী বা প্রতিবেদন অনুসারে সাপ্রু কমিটির প্রতিবেদন অনুসারে সংযোজন করা হয়েছে। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সংযোজন করা হয়েছে। ওকে, এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সাপ্রু কমিটি, এই সাপ্রু কমিটি দিয়ে কিন্তু কোশ্চেন আসে। ওকে, কি কি সংযোজন করা হয়েছে আমি সেটা পরের ডিটেলস আলোচনা করব। তাহলে সাপ্রু কমিটির নির্দেশ অনুযায়ী এগুলো কিন্তু পুরোপুরিভাবে সংযোজন করা হয়েছে। লেখা হয়েছে, এই গেল হচ্ছে নির্দেশিত নীতির বৈশিষ্ট্য। এরপর আমরা, আচ্ছা লেখা হয়েছে প্রত্যেকের, তাহলে নেক্সট স্লাইডে যাব আমি, হলে বলবে না হলেও Yes, বলবে। sir. ওকে, চলো নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা এই যে নির্দেশিত নীতি সমূহ, কি কি নীতি রয়েছে। দেখো মোটামুটি বলতে পারি এটা 1 2 3 4 5 প্রকার নির্দেশিত নীতি রয়েছে। দেখো আমি একটু ছক করে লেখা সবসময় পছন্দ করি, একটু ছক করে লিখে নাও যে কি কি 5 ধরনের নীতি বর্তমানে ভারতীয় সংবিধানে ডিপিএসপি হিসাবে আছে। 5খানা কি কি, 3 4 লাস্টে 5। তাহলে 1 নম্বর নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। লিখে নাও, দেখতে অসুবিধা হলে বলবে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, তাহলে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত নীতি। ওকে, 2 নম্বর লিখে নাও, অর্থনৈতিক আদর্শ। অর্থনৈতিক আদর্শ সংক্রান্ত নীতি। অর্থনৈতিক আদর্শ সংক্রান্ত নীতি হচ্ছে। 3 নম্বর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, নোট ডাউন করবে যে শাসন ব্যবস্থার সংস্কার। শাসন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত নীতি। শাসন ব্যবস্থার সংস্কার সংক্রান্ত নীতি। আর নেক্সট নোট ডাউন করবে, 4 নম্বর নোট ডাউন করবে, শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত নীতি। শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত নীতি। শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত নীতি। আর 5 নম্বর নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ, যে আন্তর্জাতিক সম্পর্ক। লিখে নাও, আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ। ডিটেলস আমি আলোচনা করব, কোনো অসুবিধা নেই। আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ সংক্রান্ত নীতি হচ্ছে। তাহলে এই 5 প্রকার নীতি আমাদের কিন্তু পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেরটা কি বললাম, 1 নম্বর সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, 2 নম্বর শাসন ব্যবস্থার সংস্কার, 3 নম্বর শিক্ষা ও সংস্কৃতি, 4 নম্বর আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ। এবার যেটা গুরুত্বপূর্ণ, আমরা কি বলেছি যে 36 থেকে 51-র মধ্যে সমস্ত ধারা বর্তমান। এরপরে একটু মুখস্থ করে নেওয়া প্রয়োজন বা লিখে নেওয়া প্রয়োজন যে এই যে 5 ভাগে আমি ভাগ করছি, এই 5 ভাগের মধ্যে কার কার মধ্যে কি কি রয়েছে। ওকে, ভালো করে নোট ডাউন করে নেবে। সামাজিক আদর্শ, এটা রয়েছে কোথায়, 38 নম্বর ধারায়। মনে থাকবে, শুধুমাত্র 38 নম্বর ধারায় কিন্তু সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা উল্লেখ করা আছে। অর্থনৈতিক আদর্শ কোথায় কোথায় বলা আছে, 39 41 42 43। লিখে নাও, 39 41 42 43। হ্যাঁ কি না, 39 41 42 43, কোনো সমস্যা নেই। চলো, শাসন ব্যবস্থা সংস্কার কি কোথায় কোথায় বলা আছে, 40 44 50। দেখো প্রত্যেকটা কিন্তু ধারার নাম্বার বলছি, একটু মনে রাখবে, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার চলে এসো যে শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতি 45 46 47 49 এর মধ্যে চূড়ান্তভাবে ব্যক্ত করা হয়েছে। আর আন্তর্জাতিক সম্পর্কের আদর্শ কিসে ব্যক্ত করা হয়েছে, 51 নম্বর ধারা হয়েছে। হ্যাঁ কি না, দেখো যেগুলো ফাঁকা আছে সেগুলো আমি ধারাগুলোর ডিটেলসে আলোচনা করব। বলো আমাকে, প্রত্যেকে নোট ডাউন করতে পেরেছো? এগুলো দিয়ে কিন্তু ডিটেলসে কোশ্চেন আসে। তাহলে আমাদের 5 প্রকার ন্যায় প্রতি সংক্রান্ত পড়তে হবে। 5 প্রকার ন্যায় প্রতিষ্ঠা সম্পর্কে পড়ার পরে তার মধ্যে কোন কোন ধারা কার কার নীতির মধ্যে পড়েছে সেটা আমাদের জেনে নেওয়া প্রয়োজন। হয়েছে, লেখা হয়েছে প্রত্যেকে? হ্যাঁ কি না, দেখো যারা লিখছো লেখো, বাই চান্স যদি মনে হয় যে লেখা হচ্ছে না, একটু স্ক্রিনশট নিয়ে নেবে, ব্যাস, আর কোনো সমস্যা নেই। বলো হবে কি হবে না, রেসপন্স করবে। লেখা আচ্ছা হয়েছে? ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এরপরে কিন্তু ধারাগুলো বলবো, ধারাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে।
হয়েছে না হয়নি? লিখেছো তো প্রত্যেকে? চলো তাহলে হ্যাঁ স্যার। নেক্সট স্লাইডে যাই। চল দেখো এরপরে বিভিন্ন ধারা, পরপর 36 থেকে 51 ধারাগুলো লিখেই যাব। আমি নোটও প্রোভাইড করে দেবো, একটু ভালো করে পড়তে হবে। হয়েছে? চলো ফার্স্ট হেডিং করো প্রত্যেকে 36 নম্বর ধারা, একটু মুখস্থ করে নেবে কিন্তু। 36 নম্বর ধারা, 36 নম্বর ধারা দেখো 36 নম্বর ধারা কি বলেছে? নির্দেশমূলক নীতির সংজ্ঞা। তাহলে এইখানে কি বলা আছে? সংজ্ঞা সম্পর্কে ডিটেলসে আলোচনা করা আছে। কার? ডিপিএসপির ডিপিএসপির সংজ্ঞা নিয়ে ডিটেলসে আলোচনা করেছে। ওকে, চলো নেক্সট আমরা যেটা বলতে পারি খুব গুরুত্বপূর্ণ 37 নম্বর ধারা। প্রত্যেকটা ধারা কিন্তু মুখস্থ করতে হবে, বারবার বলছি। তার মধ্যে ইম্পর্টেন্ট গুলো যখন প্রত্যেকটা ধারা লেখানো হয়ে যাবে আমি বলে দেবো, বা নিজেরাও ডিটেলস যখন আমরা প্রিভিয়াস এর কোশ্চেনগুলো করবো নিজেরাই বুঝতে পারবো। 37 নম্বর ধারায় কি বলেছে? নোট ডাউন করে নাও। প্রয়োগ। কার প্রয়োগ? এই ডিপিএসপির প্রয়োগ, বা নির্দেশমূলক যে নির্দেশিত নীতি এর হচ্ছে প্রয়োগ। বোঝা গেছে? চলো নেক্সট নোট ডাউন করবে 38 নম্বর ধারা। নেক্সট নোট ডাউন করো 38 নম্বর ধারা, 51 পর্যন্ত লিখতে হবে। একটু তাড়াতাড়ি আমার সঙ্গে সঙ্গে আলোচনা করতে করতে লিখে নাও, এগিয়ে যাবে ক্লাস। চলো তাহলে 38 নম্বর ধারায় কি বলেছে? বলেছে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক আদর্শের ভিত্তিতে রাষ্ট্র গঠন। ঠিক আছে, লিখে রাখো সামাজিক ন্যায় প্রতিষ্ঠা। হাতের লেখা অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে। সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও অর্থনৈতিক আদর্শ আদর্শ মানে আদর্শের করো, আদর্শের ভিত্তিতে রাষ্ট্রের সমাজ ব্যবস্থা গঠন। রাষ্ট্রের সমাজ ব্যবস্থা গঠন। ওকে, হয়েছে? এটা গেল 38 নম্বর ধারা। নেক্সট নোট ডাউন করবে 39। 39 কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। 39 নম্বর ধারা। এবার বলা যাবে 39 নম্বর ধারা কোন নীতির আওতায় পড়েছে? দেখে হলেও বলো, তোমরা এক্ষুনি ছকে লিখেছো। অর্থনৈতিক। অর্থনৈতিক। দেখো অর্থনৈতিক আদর্শ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে বলা হয়েছে রাষ্ট্র মোটামুটি 4 ধরনের নীতি অনুসরণ করবে। কি কি 4 ধরনের নীতি? তার মধ্যে 1 2 3 4 করে লিখে নাও। এই ধারায় বলা আছে রাষ্ট্র অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য 4টি বিশেষ নীতি গ্রহণ করবে। কি কি? লিখে রাখো। জীবিকা অর্জনের পর্যাপ্ত সুযোগ দান। জীবিকা অর্জনের পর্যাপ্ত সুযোগ দান। 2 নম্বর নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, দেশীয় সম্পদের সুষম বন্টন। দেশীয় সম্পদের সুষম বন্টন। দেশীয় সম্পদের সুষম বন্টন। 3 নম্বর নোট ডাউন করবে শিশুদের সুস্থ উন্নয়ন। শিশুদের সুস্থ উন্নয়ন। আর 4 নম্বর নোট ডাউন করবে যে নারী পুরুষ নির্বিশেষে সমান পরিমাণ বেতন। লিখে নাও, সমান পরিমাণ বেতন প্রদান। ওকে, বেতন প্রদান। তাহলে অনেক জায়গায় থাকে যে নারী পুরুষ একটা যেহেতু এফিসিয়েন্সি বা কর্মদক্ষতার পার্থক্য লক্ষ্য করা যায় কাজের ক্ষেত্রে, তাই একটা বেতনের বৈষম্য কিন্তু থাকার একটা পসিবিলিটি আছে। কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে সম পরিমাণ বেতন প্রদান। কোশ্চেনে কিন্তু WBCS বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আসে যে নারী পুরুষ নির্বিশেষে সম পরিমাণ বেতন প্রদানের ধারা বা বেতন প্রয়োগের নিয়ম কোন ধারায় উল্লেখিত, বা এটা বলবে যে কোন বিষয়ের মধ্যে উল্লেখিত। বিষয় বললে নির্দেশাত্মক নীতি, আর ধারা বললে 39 নম্বর ধারা। ওকে, হয়েছে প্রত্যেকের? বলো আমাকে, বোঝা গেছে না যায়নি? গেছে তো? চলো তাহলে এতটা লেখা হয়েছে প্রত্যেকের। নেক্সট স্লাইডে যাই। আরে একই না? হ্যাঁ স্যার। চলো চলো নেক্সট নোট ডাউন করবে। আচ্ছা কত বললাম? 39। 40 নম্বর ধারাটা কার মধ্যে পড়েছে? 40 নম্বর ধারাটা কোন নীতির মধ্যে পড়েছে? ব্যবস্থা। বলো বলো। শাসন ব্যবস্থা। ভেরি গুড। তাহলে এর মধ্যে কি হবে?
লিখে নাও গ্রাম পঞ্চায়েত গঠন। দেখো শাসন বলতে পঞ্চায়েত ব্যবস্থা শাসনের অন্যতম গুরুত্বপূর্ণ। লিখে নাও গ্রাম পঞ্চায়েত গঠন। হয়েছে। চলো পরপর ধারা কিন্তু আমাদের পড়তে হবে 51 পর্যন্ত। লিখে নাও 41 নম্বর ধারা। একটু আজকে রাত্রিবেলাতেই এই যে লিখছো না শুনে শুনে, রাত্রিবেলা দুবার রিডিং মারো। না মুখস্থ হলে বলবে যে স্যার মুখস্থ হয়নি, হতে বাধ্য, আর মুখস্থ করতে হবে। বুঝছে। চলো 41 নম্বর ধারা। 41 কার মধ্যে পড়েছে? সেই অর্থনৈতিক আদর্শের মধ্যে পড়েছে। 41 বলেছে কি দেখো, যে কর্মের অধিকার শিক্ষার অধিকার। ওকে, লিখে নাও কর্মের অধিকার ও শিক্ষার অধিকার। কর্মের অধিকার ও শিক্ষার অধিকার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কর্মের অধিকার ও শিক্ষার অধিকার, বোঝা গেছে। চলো, বা এছাড়াও লিখে রাখতে পারো, আমি আর লিখছি না, ব্যাকেটে লিখে রাখতে পারো বিশেষ পরিস্থিতিতে সাহায্যের অধিকার। বলতে কিরকম? প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সরকারের থেকে ত্রাণের ব্যবস্থা করা। তাহলে এটা কি? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে কর্মের অধিকার ও শিক্ষার অধিকার। হ্যাঁ কি না? মনে থাকবে। সরি, লেখা হয়েছে। পেছন্ন হলে বলবে। এরপরে 42 নম্বর। 42 নম্বর ধারা কার মধ্যে পড়েছে? ছকের মধ্যে দেখে বলো, বলো কার মধ্যে পড়েছে? সেই অর্থনৈতিক আদর্শ। অর্থনৈতিক চলো এখানে লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, যে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে মানবিক আচরণ, কর্মক্ষেত্রে মানবিক আচরণ ও ন্যায়ের পরিবেশ, আচরণ ও ন্যায়ের পরিবেশ। দেখো এর এই 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 ধারা অনুযায়ী কিন্তু আমাদের গভর্নমেন্ট কোনো এমপ্লয়ি ক্ষেত্রে, শুধু গভর্নমেন্ট নয়, এটা সব জায়গাতেই প্রযোজ্য, যে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা, কোনো শরীর স্বাস্থ্য অবনতি হলে বিশেষ সুবিধা, কোনো দুর্ঘটনাজনিত কারণ হলে বিশেষ সুবিধা। এই যে মানবিক আচরণ আর ন্যায়ের পরিবেশ, এটা কিন্তু 42 নম্বর ধারায় বলা আছে। হ্যাঁ কিনা? ধারাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো 43 নম্বর ধারা। 43 নম্বর ধারা। 43 নম্বর ধারা কার মধ্যে উল্লেখিত? কোন নীতির মধ্যে উল্লেখিত? 43 দেখে বলো, বলো 43 কার মধ্যে উল্লেখিত? একইভাবে অর্থনৈতিক আদর্শ। হ্যাঁ কিনা? এখানে কি বলেছে দেখো, যে জীবন ধারণের জন্য, শ্রমিকদের ক্ষেত্রে জীবন ধারণের জন্য ন্যূনতম মজুরি প্রদান। ওকে, লিখে রাখো শ্রমিকদের শ্রমিকদের জীবন ধারণের জন্য ন্যূনতম ন্যূনতম মজুরি প্রদান। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে, যে কনস্টিটিউশন খাতায় যেন পরপর নোট ডাউন করা থাকে। বুঝতে পারলে? চলো যারা রেগুলার ক্লাস করছো, সৌমি বলো, রিম্পা বলো, বৈশাখী বলো, তোমাদের কিন্তু পরপর খাতায় নোট ডাউন করে নেওয়া উচিত। আর সৌভিককে বলছি, সৌভিক তুমি যে ক্লাস মিস করে যাচ্ছ, রেকর্ডিং দেখে নোট ডাউন করবে। কনস্টিটিউশন যেন অল পরপর করা থাকে, না হলে কিন্তু লিঙ্ক খুঁজে পাবে না কার পরে কার। বুঝতে পারলে? চলো, তোলা আছে। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। 44 নম্বর দ্বারা দেখো, লিখে নাও সমস্ত নাগরিকের জন্য একই বা অনুরূপ আইনি ব্যবস্থার প্রবর্তন। লিখে নাও সমস্ত নাগরিকদের জন্য অনুরূপ আইনি ব্যবস্থার প্রবর্তন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো নেক্সট নোট ডাউন করবে 45 নম্বর ধারা। নেক্সট নোট ডাউন করো 45 নম্বর ধারা। এই 45 নম্বর ধারায় কি বলা আছে? খুব গুরুত্বপূর্ণ। কি বলা আছে দেখো, আগে বলো 45 নম্বর ধারা কার মধ্যে পড়েছে? কার মধ্যে পড়েছে? এটা কিন্তু শিক্ষার মধ্যে পড়েছে। হ্যাঁ কি না? 45, 46, 47 শিক্ষা। তাহলে লিখে রাখো, এটা কিন্তু আগেও বলা হয়েছিল, এটা মৌলিক অধিকারের মধ্যেও বলা হয়েছিল, যে 14 বছরের মধ্যে 14 বছরের মধ্যে শিশুদের বাধ্যতামূলক শিক্ষা, শুধু শিক্ষা নয়, বাধ্যতামূলক শিক্ষা। ওকে, বাধ্যতামূলক শিক্ষা, অসুবিধা নেই। এবার এর সঙ্গে একটা অ্যাড করে লিখে নিতে পারো। এর সঙ্গে একটা অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে শৈশবকালীন যত্ন।
এটা কিন্তু ডিপিএসপির মধ্যে পড়ে। তবে হ্যাঁ, বারবার একটা জিনিস ভালো করে দেখো, এই যে এতগুলো যে বললাম, এগুলো যদি কোনোটা না মানা হয় তাহলে কিন্তু সেটা বিচার ব্যবস্থার কাছে নিয়ে যাওয়া যায় না। বোঝা গেছে? তাই এটা বললাম নন জাস্টিসিয়েবল। ওকে, সমস্যা নেই। চলো, 46, 46 একই শিক্ষার মধ্যে পড়ছে। 46 একই রকম, লিখে রাখো 46 নম্বর ধারা। কার মধ্যে পড়েছে? শিক্ষার মধ্যে পড়েছে। চলো, কি হবে? এখানে বলেছে যে তফসিলি জাতি উপজাতি তাদের জন্য স্বার্থ রক্ষা ও উন্নয়ন। তার লিখে রাখো, তোমাদের মধ্যে যারা জেনারেল, তাদের মধ্যে অনেক অংশে প্রচুর জায়গায় ক্ষোভ দেখা যায় বিভিন্ন রকম। কেউ এটাকে অজুহাত হিসাবে ইউজ করে, কেউ এটাকে সত্যি একটা কি বলবো, নিজেদের একটা ড্রব্যাক হিসাবে ইউজ করে, যাই ইউজ করুক। তাহলে এই তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর অর্থাৎ ব্যাকওয়ার্ড কাস্ট, যাকে ওবিসি বলা হয়, আদার ব্যাকওয়ার্ড সম্প্রদায়, যে কাস্ট, লিখে রাখো অন্যান্য অনগ্রসর। অনগ্রসর বলতে যেটা এগোয়নি, বা যেটাকে বলতে পারি আমরা ব্যাকওয়ার্ড, অনগ্রসর সম্প্রদায়, অনগ্রসর সম্প্রদায়ের মানুষের স্বার্থ রক্ষা। ওকে, স্বার্থ রক্ষা ও উন্নয়ন। বোঝা গেছে? তাহলে এখন বুঝতে পারছো যে কেন সরকারি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন এন্ট্রান্সে বা বিভিন্ন কলেজে ভর্তির সময় তফসিলি এসসি এসটি বা ওবিসি, ওবিসি এ, ওবিসি বি বা হ্যান্ডিক্যাপ বা কোনো মানে মানুষদের যারা পিছিয়ে পড়েছে তাদের কেন ছাড় দেওয়া হয় বা কেন সুযোগ দেওয়া হয়, এটা কিন্তু আমাদের এই 40 ধারাতে বলেই দিয়েছে যেটা করতে হবে। হ্যাঁ কি না? বোঝা গেছে? এস অর নো লেখা হয়েছে, লেখা হলে বলবে। স্যার, হ্যাঁ বলো। বলছি তাহলে এই এসসি এসটি এদের কি কোনো মানে নির্দিষ্ট কোনো সময় নেই যে একটা লক্ষ্যমাত্রা থাকবে সেটাই পৌঁছলে তারপরে আর এই নিয়মটা থাকবে না, এটা হচ্ছে, এরকম কি কিছু না নেই? না এটা নেই, এটাই আমাদের সব থেকে সমস্যা। মানে কি, অনগ্রসর আমরা কাকে বলছি? যারা পিছিয়ে আছে। একটা জিনিস ভালো করে ভাবো, একজন এসসি এসটি বা ওবিসি কারোর একজন বাবা ডক্টর, ঠিক আছে, তার ছেলেও হচ্ছে মেডিকেল এন্ট্রান্সে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে ডক্টর হলো, তাদের কি আর প্রয়োজন আছে যে তফসিলি জাতি উপজাতি বা ওবিসিকে ব্যবহার করার? তারা কি আর অনগ্রসর? তা তো নয়। কিন্তু তারা জেনারেশনের পর জেনারেশন ধরে ব্যবহার করছে, মানে এটা আমাদের সিস্টেমের গাফিলতি বা সিস্টেমের ড্রব্যাক। যে যখন বি আর আম্বেদকর ব্যাপারগুলো সম্বন্ধে ওয়াকিবল করেছিল তখন সত্যি করেই এসসি এসটি ওবিসি মহল অনেক পিছিয়ে ছিল, তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য, স্বার্থ রক্ষার জন্য উন্নয়ন সত্যি প্রয়োজন ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে না, এর একটা লিমিটেশন টানা প্রয়োজন। কিন্তু তার জন্য অনেক আমাদের যে কোনো নীতি গ্রহণ হয় কিসের জন্য জানো? ভোটের ওপর লক্ষ্য করে। এটা যে যে সরকারই এটাকে করার চেষ্টা করবে তাদের ক্ষেত্রে একটা বিরূপ ধারণা তৈরি করবে। কেউ নিজের খাল কেন কাটতে যাবে, খাল কেটে কুমির কেন ডাকবে অহেতুক? হ্যাঁ কি না? তাই যেমন চলতে সেরকম চলছে। বুঝতে পারলে? এই হচ্ছে সমস্যার কারণ। ওকে, চল দেখো লেখা হয়েছে প্রত্যেকের। এরপর নেক্সট নোট ডাউন করবে 47 নম্বর ধারা। 46, হ্যাঁ 47। চলো 47, 47 নম্বর ধারা। তাহলে দেখো 47 নম্বর ধারায় কি বলেছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কি বলেছে নোট ডাউন করো, খাদ্য পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়ন। লিখে রাখো, খাদ্য পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নয়ন, এটা কিন্তু খুব প্রয়োজন। জীবনযাত্রার মান উন্নয়ন। ওকে, এটা কিন্তু সত্যিই প্রয়োজন, জীবনযাত্রার মান উন্নয়ন। নোট ডাউন করো, এটা কিন্তু 47 নম্বর ধারায় বলা আছে। হয়েছে। নেক্সট নোট ডাউন করবে 48 নম্বর ধারা। বলো তো 48 নম্বর ধারা কোন নীতির আওতায় পড়েছে? বলো, 48 নম্বর ধারা কোন নীতির আওতায় পড়েছে? বলো বলো, বলা উচিত, দেখে হলো বলো। যাক, আমি লিখিয়ে দিলাম যে 48 কার মধ্যে পড়েছে। দেখো, খুঁজে পাচ্ছ না তো? দেখো, আমরা যে ধারাগুলো বলেছি, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, অর্থনৈতিক আদর্শ, চলো দেখে নাও, শিক্ষা সংস্কৃতি, তারপরে শাসন ব্যবস্থা, আন্তর্জাতিকে, কোথায় গেল? হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে 48 খুঁজে দেখো তো 48 কোথায় পড়েছে? 48 কোথাও আছে? ইয়েস অর নো? আরে বলো কিছু। হ্যাঁ স্যার। 48 নেই। তাহলে 48 নেই মানে ভালো করে শুনে রাখো, আমরা যেগুলোই পড়বো বা 48 নম্বর ধারা যেটা রয়েছে এই পাঁচটার মধ্যে নয়। তাহলে 48 নম্বর ধারায় কি
এখানে বলা হয়েছে গবাদি পশু সংক্রান্ত। তাহলে লিখে নাও কৃষি ও গবাদি পশুপালনের উন্নয়ন। ওকে, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কৃষি ও গবাদি পশুপালনের উন্নতি, পশুপালনের উন্নতি লিখেছো। কৃষি ও গবাদি পশুপালনের উন্নতি বা উন্নয়ন হচ্ছে। এর আন্ডারে আর একটা ধারা লিখে রাখতে পারো, 48-এর এ ধারা। সেখানে বলা হয়েছে যে পরিবেশের উন্নয়ন। দেখো এটা তো বাকি যে 5টা আমি বলেছি তার মধ্যে পড়ছে না বলেই 48 বা 48 এটাকে আমরা রাখছি না। পরিবেশের উন্নয়ন এটা কার মাধ্যমে সম্পন্ন হয়? এটা দুভাবে সম্পন্ন হয়। একটা হচ্ছে বনরক্ষা, বনরক্ষা, আর একটা হচ্ছে তোমার পশু রক্ষা বা পশু সংরক্ষণ, বন্যপ্রাণী সংরক্ষণ যেটাকে বলি আমি। এই দুভাবে কিন্তু এটা সম্পন্ন হয় হচ্ছে। চলো 49 নম্বর ধারা, বলো কার মধ্যে পড়েছে এটা? এটা বলা উচিত, এটা লিখেছি। বলো 49 নম্বর ধারা। শুনতে পেলাম না। শিক্ষা, শিক্ষা সংস্কৃতি। শিক্ষা। এখানে কি বলেছে? যে সমস্ত ভারতের মধ্যে যে সমস্ত স্থান ঐতিহাসিক মর্যাদাপূর্ণ সেগুলিকে গুরুত্ব দেওয়া বা ঐতিহাসিক ব্যাপারগুলোকে সংরক্ষণ করা। লিখে রাখো ঐতিহাসিক, ঐতিহাসিক স্মারক, ঐতিহাসিক স্মারক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সংরক্ষণ। জাতীয় গুরুত্বপূর্ণ, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের সংরক্ষণ। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে। চলো নেক্সট ডান করে 50 নম্বর ধারা কার মধ্যে আছে? 50 নম্বর কার মধ্যে শাসন আছে? ব্যবস্থা। হ্যাঁ, তাহলে এখানে কি? এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছে যে শাসন বিভাগ আর বিচার বিভাগ এটা থেকে পরস্পর পৃথকীকরণ। লিখে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ। লিখে রাখো শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, বিচার বিভাগের পৃথকীকরণ, পৃথকীকরণ হয়েছে। নেক্সট নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ 51 নম্বর ধারা। তাহলে 51 কার মধ্যে পড়েছে? একদম লাস্ট পার্ট, যেখানে কি বলা হয়েছে? আন্তর্জাতিক সম্পর্ক। তাহলে এখানে বলেছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। ওকে, লিখে রাখো আন্তর্জাতিক শান্তি, শান্তি ও নিরাপত্তা রক্ষা, ও নিরাপত্তা রক্ষা হয়েছে। বোঝা গেছে? তাহলে এই অ্যাকাউন্ট, এই 51, 36 থেকে 51 পর পর ধারাগুলো আমি লিখলাম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়েছে না হয়নি? রেসপন্স করবে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, ডান। ডান, কমপ্লিট। চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ আজকে লাস্ট টপিক, মৌলিক কর্তব্য, যাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস। লিখে নাও, ইংলিশ নামটা লিখে নাও, ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে? যখন, ভালো করে শুনে রাখো, যখন সংবিধান কার্যকরী হয়, ডেট বলো, সংবিধান কার্যকরী হওয়ার ডেট কে বলবে? 1950 সালের 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি, একদমই তাই। 1950 সালের 26শে জানুয়ারি এটা কার্যকরী হয়েছিল। এই সময় মৌলিক কর্তব্যের কোনো উল্লেখই ছিল না সংবিধানে। ওকে, এই সময় মৌলিক কর্তব্য বলে কোনো কিছুই কেউ জানতো না বা উল্লেখ ছিল না। তাহলে নিশ্চয়ই পরে অ্যাড করা হয়েছে। তাহলে পরে কিভাবে অ্যাড করা হয়? কে বলবে পরে কিভাবে অ্যাড করা হয়? পরে কিভাবে অ্যাড করা হয়? সংবিধান সংশোধন করে। তাহলে লিখে নাও 1976 সাল, 1976 সালে 42তম সংবিধান সংশোধন। লিখে নাও 42তম সংবিধান সংশোধন। ওকে, 42তম সংবিধান সংশোধন করে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়। হচ্ছে হচ্ছে কোথায় যুক্ত করা হয়? লিখে নাও 4র্থ অধ্যায়। তাহলে 4র্থ অধ্যায় কি ছিল? ডিপিএসপি ছিল। 4র্থ অধ্যায় 51 নম্বর ধারাতে। ওকে, তাহলে 51তে কি ছিল? 51তে ছিল তোমার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। এর একটা সাব ধারা করা হয়েছিল, যে সাব ধারা বা বাই একটা অন্যান্য একটা উপধারা করে এটাকে যুক্ত করা হয়। হয়েছে?
এটা খুব গুরুত্বপূর্ণ। এবার যেটা কোশ্চেন আসে, যে যখন যুক্ত হয় তখন মৌলিক কর্তব্য কতগুলো ছিল? কেউ বলতে পারবে? কারো কোনো আইডিয়া আছে? বৈশাখী বলা যাবে? রিম্পা বলতে পারবে? যখন অ্যাড করা হয় তখন মৌলিক কর্তব্য কতগুলি ছিল? যখন অ্যাড করা হয় তখন ছিল 10টি। হ্যাঁ কি না? এটা কিন্তু মাথায় রাখো, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যখন অ্যাড করা হয় তখন ছিল 10টি। কিন্তু কিন্তু 2002 সালে অ্যাড করে নাও, খুব গুরুত্বপূর্ণ। 2002 সালে, সালগুলো তো খুব ইম্পর্টেন্ট। 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, 86তম সংবিধান সংশোধন, ভালো করে শোনো, সংবিধান এটা খুব মজার ব্যাপার। আমাদের সংবিধান কিন্তু চেঞ্জ করা যায়, হ্যাঁ কি না? রিজিড, ফুললি রিজিড নয়। তাহলে চেঞ্জ করা যায়। চেঞ্জ করার জন্য কি প্রয়োজন? সংশোধন প্রয়োজন। দেখো, যেখানে সংশোধন সেখানে অ্যাড হচ্ছে বা রিমুভ হচ্ছে। তাহলে 86তম সংশোধনের মাধ্যমে একখানা অ্যাড করা হয়েছে, হ্যাঁ কি না? একখানা অ্যাড করা হয়েছে। তাহলে বর্তমানে সংখ্যা কত? তাহলে বর্তমানে সংখ্যা কত? 11টি। এটা কিন্তু যেন মনে থাকে, প্রচুর পরীক্ষায় কোশ্চেন আসে, এটা প্রচুর কোশ্চেন আসে। ডাব্লিউবিপি, রেল, এসএসসি, পিএসসি, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস যাই পরীক্ষা দিয়ে থাকো, এই কোশ্চেনটা খুব আসে যে বর্তমানে কটি। ওকে, এবার খুব গুরুত্বপূর্ণ, এই যে সংশোধনটা করা হয়েছে কোন কমিটির সুপারিশ? লিখে নাও, শরণ সিং কমিটির সুপারিশ। লিখে নাও, শরণ সিং কমিটির সুপারিশ। শরণ সিং কমিটির সুপারিশ। ওকে, শরণ সিং কমিটির সুপারিশ। এই দেখো, ছোট ছোট পয়েন্ট আমার যেগুলো বলার দরকার এগুলো কিন্তু লিখে নেওয়া প্রয়োজন হচ্ছে, হ্যাঁ কি না? এবার আমাকে বলো, আচ্ছা লেখা হয়েছে প্রত্যেকের? ইয়েস অর নো রেসপন্স করো, প্রত্যেকে বলো। আরে হ্যাঁ কি না, কিছু তো বলো। হ্যাঁ স্যার। সুদর্শন লিখেছো? অঙ্কিতা লিখেছো? হ্যাঁ স্যার। চলো চলো, দেখো এরপরে আমাদের যেটা জানার দরকার, তোমরা যদি বলো আমি এখন লেখাবো, না হলে নোটে দেওয়া আছে যে নেক্সট পয়েন্ট হেডিং করবে। কি পয়েন্ট? লিখে নাও 11টি মৌলিক কর্তব্য। 11টি মৌলিক কর্তব্য। বলো, এটাকে আমি পরপর লেখাবো না নোট দেখে তোমরা ঢুকে নিতে পারবে? এটা কি লেখাবো না টুকে নেবে? যেটা বলবে আমি শুধু মুখে বলে দিতে পারি, লিখতে হবে না। 1 2 3 এরকম জাস্ট পয়েন্ট করে রাখো, এক লাইন ছোট ছোট। তোমরা নোটটা আমি রাত্রিবেলা পাঠাবো, তোমরা দেখে নেবে। তাহলে একটু আলোচনা করে নিই। তাহলে প্রথম পয়েন্টে কি বলেছে? প্রথম বলেছে যে, ভালো করে শোনো, জাতীয় কোনো জিনিসের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ওকে, বা শ্রদ্ধা প্রদর্শন। কার প্রতি? কার প্রতি শ্রদ্ধা প্রদর্শন? দেখো ছোট ছোট পয়েন্ট করো, তোমরা দেখে ভালো করে লিখে নেবে। কি কি? সাংবিধানিক আদর্শ, সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় স্রোত, এদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো, আদর্শের সংরক্ষণ। আদর্শের সংরক্ষণ, এগুলো আমাদের কর্তব্য। আদর্শের সংরক্ষণ অর্থাৎ যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম হয়, বিভিন্ন অনুপ্রেরণা প্রদানকারী আদর্শ ছিল। মহাত্মা গান্ধী আদর্শ অহিংস, ইন্দিরা ইন্দিরা বলছি সরি, তোমার নেতাজির একরকম আদর্শ, ভগৎ সিংয়ের অন্যরকম আদর্শ, শ্যামাপ্রসাদ মুখার্জির একরকম আদর্শ। প্রত্যেকটা আদর্শের সংরক্ষণ কিন্তু প্রয়োজন বা অনুসরণ। সংরক্ষণ ও অনুসরণ কথাটা অ্যাড করো। ওকে, দেখো লিখতে হচ্ছে, পয়েন্টগুলো লিখে রাখো, তোমরা পরে ডিটেলসে অ্যাড করে নেবে হচ্ছে। চলো নেক্সট কি বলা হয়েছে? জাতীয় সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব ও, ভালো করে, সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির, সংহতির অনুসরণ বা সংরক্ষণ। ওকে, এটা যেন কখনো না ব্যাহত হয় সেটা আমাদের দেখাটা কর্তব্য হচ্ছে, হ্যাঁ কিনা? চলো নেক্সট লেখো দেশকে সমর্থন। দেশকে সমর্থন, দেখো এটা অনেকটা বিতর্কিত ব্যাপার দাঁড়ায়। আমরা অনেক সময় দেখেছি যে পাকিস্তান জিতলে অনেকে লাফালাফি করে, হ্যাঁ কিনা? তোমরা চারদিকে চোখ কান খোলা রাখলে দেখতেই পাও। এখানে কর্তব্যের মধ্যে বলেছে, ভালো করে শোনো, এটা কিন্তু কর্তব্য। এই কর্তব্য মানে কি জানো? এটাকে এটা লিখে রাখো স্পেশাল, এটাও কিন্তু কনস্টিটিউশনে উল্লেখ করা আছে। এটা সদিচ্ছা। ওকে, এটা সদিচ্ছা, ভালো করে শোনো, এটা কিন্তু সদিচ্ছা। এই কর্তব্যটা নিজের ইচ্ছা, এটাকে যদি কেউ উল্লঙ্ঘন করে
কোনরূপ আইনের দ্বারস্থ হওয়া যাবে না, কারণ 51A কার মধ্যে পড়েছে? ডিপিএসপির মধ্যে পড়েছে, নন জাস্টিসেবল বলেই দিয়েছি। তাহলে এই যে অনেক জায়গায় দেখি না আমরা যে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে জেতা সেলিব্রেট করছে, এই তো আগের বছর যখন টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান হারালো প্রথম বিশ্বকাপে ভারতকে, পাকিস্তানের ফ্ল্যাগ নিয়ে প্রচুর ঘুরে বেড়ানো, হ্যাঁ কি না? তোমরাও দেখেছো, আমরাও দেখেছি। তো সেক্ষেত্রে এর এগেনস্টে কোনো কমপ্লেন হতে পারে না, এটা সম্পূর্ণ সদিচ্ছার উপর ডিপেন্ড করে। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ কি না? চলো লিখে নাও যে প্রথা বর্জন। প্রথা বলতে ভালো করে শোনো, প্রথা অনেক রকম হয়। কি কি প্রথা রয়েছে ভালো করে শোনো। ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত এমন কিছু প্রথা রয়েছে যেগুলো নারীদের মর্যাদা হানি করছে, ঐক্য বা সৌভ্রাতৃত্ব হানি করছে। এই রকম প্রথাকে কি করা দরকার? বর্জন করা দরকার। ওকে, এটা 6 নম্বর মৌলিক কর্তব্য। এরপরে কি বলেছে? যে জাতীয় মিশ্র সংস্কৃতি, আমাদের তো প্রচুর ভাষা ধর্মের দেশ, জাতীয় মিশ্র সংস্কৃতির নোট ডাউন করে নাও, মিশ্র সংস্কৃতির সংরক্ষণ। আমরা কখনো উচিত নয় বাঙালির সঙ্গে বিহারি ঝগড়া করা, তামিলের সঙ্গে তেলেগু ঝগড়া করা, কোনো কাস্টের সঙ্গে কাস্টের ঝগড়া করা, ব্রাহ্মণের সঙ্গে নমশূদ্রের ঝগড়া করা। এগুলো কিন্তু আমাদের কালচারের এগেনস্টে, বা এটা মৌলিক কর্তব্যে বলা হয়েছে এরকম করা উচিত না। তবে যদি কেউ বাঙালি বিহারি একটা ট্রেনে যেতে ঝগড়া করে, তুমি কি থানায় ডায়েরি করতে পারবে? পারবে না, কারণ এটা হচ্ছে তোমার নন জাস্টিসিয়েবল, হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো চলো নেক্সট নোট ডাউন করবে 7 নম্বর। 7 নম্বর কি বলেছে? যে মমত্ববোধ প্রদর্শন। মমত্ববোধ প্রদর্শন কাদের প্রদর্শন, কাদের প্রতি? দেখো এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ, বনভূমি, হ্রদ, নদ নদী, জাতীয় যে সমস্ত পরিবেশকে তাদের সংরক্ষণ করো, বনজ ও প্রাণীজ সম্পদ যেগুলো রয়েছে তাদের প্রতি মমত্ব প্রদর্শন করো। ঠিক আছে? চলো এবার কেউ যদি করতে গিয়ে যদি কোনো কিছু কি বলবো, কোনো কিছু না মানে, তার এগেনস্টে যা আইন আছে, যদি সেই আইন হয়, আইনের আন্ডারে পড়ে, তখন আইন অনুযায়ী শাস্তি পাবে। সব ক্ষেত্রে আইন শাস্তি পায় না। তুমি একটা কুকুরকে রাস্তায় ঢিল ছুঁড়ে মেরে দিলে, বা একটা গাড়িতে চাপা দিয়ে দিলে, তোমার এগেনস্টে যে কোনো কিছু হবে এমন কোনো মানে নেই। কিন্তু তুমি সংরক্ষিত বনাঞ্চলে ঢুকে একটা কোনো কিছু, একটা পাখিকে মারো, একটা হরিণকে মারো, তুমি কিন্তু আইনের আওতায় পড়ে যাচ্ছ। তার জন্য পৃথক আইন রয়েছে, সব ক্ষেত্রে নয়। হয়েছে? চলো নেক্সট নোট ডাউন করো 8 নম্বর। নোটে আরো ডিটেলসে দেওয়া আছে, লিখে রাখো বৈজ্ঞানিক মানসিকতা। দেখো বৈজ্ঞানিক মানসিকতা অর্থাৎ দেশের সমস্ত মানুষের উচিত যে বৈজ্ঞানিক মানসিকতার উন্নতি সাধন ও সেটি তার মানে সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার। ওকে, বৈজ্ঞানিক মানসিকতার উন্নয়ন ও সংস্কারমূলক দৃষ্টিভঙ্গির প্রসার। হচ্ছে 9 নম্বর লিখে রাখো সরকারি সম্পত্তির সংরক্ষণ। সরকারি সম্পত্তির সংরক্ষণ কেউ করি না আমরা, হ্যাঁ কিনা? একদমই করি না, সরকারি বলে যথেচ্ছ ব্যবহার করি, হ্যাঁ কিনা? কেউ প্রোটেস্টের নামে রেল ভাঙচুর করে, কখনো সাপোর্ট করা যায় না। আমরা কি করি? আমরা নিজেরা অনেক স্কুলে বন্ধু দেখেছি, একটা স্কুল থেকে একটা স্কুলে পরীক্ষা হয়ে যাচ্ছে উচ্চ মাধ্যমিক, শেষ দিন গিয়ে সেই স্কুলের ফ্যান ট্যান বেঞ্চ টেঞ্চ ভেঙে দিয়ে চলে আসা। এগুলো হয়তো কি বলবো, এগুলোর এগেনস্টে কোনো কিছু হয় না, দেখে নিজেকে খুব মানে কি বলবো স্মার্ট মনে হয়, কিন্তু এগুলো মৌলিক কর্তব্যের বিরোধী, হ্যাঁ কি না? কারণ প্রত্যেকটা সরকারি সম্পত্তি। হয়েছে? চলো 10 নম্বর কি বলেছে? লিখে রাখো কার্যক্ষেত্রে উন্নতি সাধন। প্রত্যেকের উচিত এমন কোনো ব্যক্তিগত কার্য করে যাওয়া যাতে নিজের উন্নতি হয়, তার মাধ্যমে দেশের উন্নতি ঘটে। ওকে, কার্যক্ষেত্রে উন্নতি সাধন। হয়েছে? লাস্ট 11 নম্বর যেটা দেখে নাও, সেটা আমি আগেও বারবার বলা হয়েছে, বাধ্যতামূলক শিক্ষাদান। বাধ্যতামূলক শিক্ষাদান, এই যে বাধ্যতামূলক শিক্ষাদানের কথা বললাম না, এটা অ্যাকচুয়ালি কাদেরকে উদ্দেশ্য করে বলেছি জানো? এটা অভিভাবক বা পিতামাতা। তাহলে প্রত্যেক পিতামাতার উচিত 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা। হয়েছে? বলো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে, এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন থাকলে বলো। এস অর নো? আরে হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? প্রত্যেকে নোট ডাউন করেছো? এস অর নো? হ্যাঁ স্যার। চলো সুন্দর। রিম্পা লিখে নিয়েছো, অঙ্কিতা লেখা হয়ে গেছে, সুদর্শন কমপ্লিট। হ্যাঁ স্যার। চল, ভেরি গুড।
দেখো হ্যাঁ স্যার। এই হলো আজকের আমার টপিক। দেখে না, প্রথম থেকে একবার রিভাইজ করে দিই। দেখো, প্রথমে ডিপিএসপি কোথা থেকে নেওয়া হয়েছে, কত নম্বর ধারায় আছে, কি কি ব্যাপার বলা হয়েছে। তারপরে বলেছি যে নীতিগুলোর ভাগ কি কি করা হয়েছে, তার আন্ডারে কোন কোন নম্বর ধারা আছে বলেছি। তারপরে দেখো বিভিন্ন ধারা 36 থেকে একদম 51 পরপর বলে গেছি। তারপরে একদম মৌলিক কর্তব্যের বিষয়, তাহলে কি কি মৌলিক কর্তব্য হয়েছে। আশা করি টুকে নিতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলো, আজকে রাত্রিবেলা পারলে 10 মিনিট রিডিং মারো, দেখবে এই চ্যাপ্টার রেডি হয়ে যাবে। হয়েছে? তাহলে আমার কিন্তু ডিপিএসপি কমপ্লিট। এর পরের দিন যেটা আরম্ভ করব সেটা সব থেকে টাফেস্ট। এরপরে আর আলোচনা করব না, এরপর একদম ডাব্লিউবিসিএস পরে আমি ক্লাস নেব। ডাব্লিউবিসিএস আর মানে 10 দিন 12 দিন 15 দিন 12 দিন পরেই আছে, মাঝে আবার জেএনএম এর পরীক্ষা রয়েছে। তো ডাব্লিউবিসিএস এর পর থেকে আমি কন্টিনিউ করব, সেটা খুব গুরুত্বপূর্ণ। ইউনিয়ন এক্সিকিউটিভ, যার মধ্যে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি নিয়ে আমরা পড়াশোনা স্টার্ট করব। খুব গুরুত্বপূর্ণ, কঠিনও বটে, সহজ নয়। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।